নিজ দেশের একটি সরকার নিজ দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র, অর্থে কেনা হেলিকপ্টার নিজ দেশের জনগণকে গুলি করে হত্যা করবে, সেই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো পলিটিক্যালি ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নয়, স্বাধীনভাবে কাজ করার যেমন তাদের একটা সুযোগ আছে। দেশের গণমাধ্যম আমরা অত্যন্ত কনজারভেটিভ ওয়েতে সংবাদ প্রকাশ করেছি। বাংলাদেশের ইতিহাসে ৭২ সালের পর জাতিসংঘ একটি টিম পাঠাচ্ছে, যার উদ্দেশ্য হলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা এবং শেখ হাসিনা সরকারের আমলে যেসব বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ড, দমন এবং পীড়ন এই নিয়ে যে অভিযোগ রয়েছে সেটা ইনভেস্টিগেশনের অংশ। এই নিয়ে আমরা বিস্তারিত শুনব আমাদের বাংলা বিভাগের সম্পাদক গোলাম মর্তুজার কাছ থেকে। আমি আছি সাথে অরুণ দেবনাথ। ওয়েলকাম টু আওয়ার শো ডেইলি স্টার ভিউজরুম। মর্তুজা, আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে একটা তদন্ত শুরু হবে এই সপ্তাহেই, এর কি অর্থ বহন করে এবং এর ইমপ্লিকেশনস কোথায়? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের একটু ছোট্ট ভূমিকা দিয়ে যাওয়া দরকার মনে হয় যে জাতিসংঘের এরকম একটি তদন্ত দল বাংলাদেশে আসার অবস্থা তৈরি হলো কেন। এবং আমরা জানি যে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে বহু কিছুতে জাতিসংঘের সঙ্গে আমাদের যাওয়া আসা আছে। ইতিপূর্বে জাতিসংঘের অনেকে বাংলাদেশে এসেছেন আমাদের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্যে, কিন্তু আপনি যেটা বললেন যে ১৯৭২ সালের পরে এই প্রথম এরকম একটি তদন্ত দল বাংলাদেশে এসেছে, যে বাংলাদেশে কিছু অপরাধ সংগঠিত হয়েছে, সেই অপরাধের তদন্ত করবে তারা। এখন প্রশ্ন আসে যে অপরাধটা কি। আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন দর্শক, পৃথিবীর যে জায়গা থেকেই দেখেন, তারা ঘটনাটি জানেন। তারপর আমি যদি খুব সংক্ষেপে বলি যে এদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলনটির সূচনা করেছিলেন ছাত্ররা, শিক্ষার্থীরা, সেই আন্দোলনটি শেখ হাসিনা সরকার, যে সরকারটি এখন নাই, চলে গেছেন বাংলাদেশ ছেড়ে, তো সেই সরকার যে প্রক্রিয়াতে দমন পীড়ন করছিল সেটাই বড় রকমের প্রশ্ন তৈরি হচ্ছিল। কিন্তু সেই দমন পীড়নের একটা পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে গুলি করে মানুষ হত্যা করা শুরু হলো। এবং সেই গুলি করে মানুষ হত্যা করাটা যদি এই পর্যন্ত থাকতো বা হতো, তাহলেও একটা হতো যে হ্যাঁ, আন্দোলনে এরকম ঘটনা ঘটে। কিন্তু আমরা দেখলাম যে সুনির্দিষ্ট করে পুলিশ বা বিজিবি বডি বরাবর লক্ষ্য করে গুলি করতে দেখা গেল এবং মানুষ মারা যেতে থাকলো। একদিন ৬ জন, পরের দিন ২৯ জন, তারপরের দিন ৬৬ জন, তারপরের দিন ৮৭ জন বা ৯০ জন, এইরকম করে ১০০ জন ছাড়িয়ে গেল এক একদিন মৃত্যুর। এই যে মানুষ মারা যাওয়া এবং এই মারা যাওয়ার কিছু চিত্র দেখা গেল, কিছু ভিডিও চিত্র থাকলো। ধরেন একজন শিক্ষার্থী দৌড়ে, ফুটপাত দিয়ে দৌড়ে পালাচ্ছেন, পেছন পেছন কয়েকজন পুলিশ যাচ্ছিলেন, খুব কাছ থেকে একজন পুলিশ তার পিঠে গুলি করে হত্যা করলো, ওই ছেলেটিকে পড়ে যেতে দেখা গেল। অথবা পুলিশের একটি সাজোয়া যান, সেই সাজোয়া যান থেকে একজন মানুষকে, একজন শিক্ষার্থীকে, গুলিবিদ্ধ একজন শিক্ষার্থীকে যেভাবে ফেলে দেয়া হচ্ছিল, ওই দৃশ্যটি শুধু বাংলাদেশের মানুষের নয়, বিশ্ব বিবেককে নাড়া দিল। এবং এরকম আরও কিছু ভিডিও চিত্র আছে। মুগ্ধ, যিনি পানি বিলি করছিলেন মানুষকে, আন্দোলনরত শিক্ষার্থীদের, তাকে গুলি করে হত্যা করা হলো। এরকম বেশ কিছু চিত্র আছে যেগুলো বিশ্ব বিবেককে নাড়া দিল। এবং বিশ্ব বিবেককে এতটাই নাড়া দিল যে জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত হলো। জাতিসংঘ সম্পৃক্ত শুধু তাই হলো না, আমাদের দেশের গণমাধ্যম হত্যাকাণ্ডের যে সংখ্যা বলল আর জাতিসংঘ যে সংখ্যা বলল, দেখা গেল যে আমাদের দেশের গণমাধ্যম কনজারভেটিভ হতে। আমি ওই প্রশ্নে একটু পরে আসছি, তার আগে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। অগাস্টের ১৬ তারিখে দি ইউনাইটেড নেশনস একটা রিপোর্ট পাবলিশ করেছে, যার মধ্যে কতগুলো স্পেসিফিক এক্সাম্পল আছে যেগুলো আপনি কিছুটা মেনশন করেছেন। এর মধ্যে কিছু কনক্লুশন আছে, যেমন আননেসেসারি অ্যান্ড ডিসপ্রপোর্শনেট ইউজ অফ ফোর্স অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস। অ্যান্ড আমি যদি আরেকটু পড়ি, there are serious and credible allegations that the security forces responded overall to both protests and subsequent violence with unnecessary and disproportionate, যেটা আমি একটু আগে আপনাকে বললাম। হ্যাঁ, এটা আপনি খুব ভালো বলেছেন। ওই একেবারে সুনির্দিষ্ট করে যে রিপোর্টটির কথা বলেন সেখান থেকে আপনি পড়ে শোনালেন। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এই যে অভিযোগগুলো আসলো মানুষ হত্যার,
অকারণে মানুষ হত্যা, অতিরিক্ত বল প্রয়োগ করে মানুষ হত্যা এবং খুব সুনির্দিষ্ট করে হত্যা। এখন বাংলাদেশের মতো দেশে যে কোনো তদন্ত প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়, যে তদন্ত কি ঠিক আছে, এটা কি রাজনৈতিক কারণে কাউকে দায়ী করা হলো, কারো উপরে দোষ চাপানো হলো। সেরকম একটা অভিযোগ থাকা সত্ত্বেও তো দেশের একটা তদন্তের ব্যবস্থা আছে এবং সেই তদন্তটি হবে। কিন্তু এই জায়গা থেকে জাতিসংঘ যখন এগিয়ে আসলো যে আমরা এরকম হত্যাকাণ্ড এবং অতিরিক্ত অপ্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি আমরা তদন্ত করব, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত কথা, নিজ দেশের একটি সরকার নিজ দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র, অর্থে কেনা হেলিকপ্টার, অর্থে কেনা যানবাহন ব্যবহার করে নিজ দেশের জনগণকে গুলি করে হত্যা করবে, সেই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আর যে কোনো বিষয়ের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতে হয় তাহলে সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তদন্ত প্রক্রিয়াটা। এই তদন্তটি হতে হবে নির্মোহভাবে, এই তদন্তটি হতে হবে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক। সেই নির্মোহ এবং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক তদন্তের ক্ষেত্রে জাতিসংঘের যে তদন্ত দলটি আসবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কারণ সরকার যারাই থাকুক, এখন একটা ইন্টারিম সরকার আছে, যে সরকারটির পতন হয়েছে সেই সরকার মনে করতে পারে যে আমাদের উপরে রাগবশত বা আমাদের উপরে অন্য কোনো কারণে প্রতিহিংসাবশত এই তদন্তটি করে আমাদেরকে অপরাধী করা হয়েছে, এটা তার বলার সুযোগ থাকবে, সত্য মিথ্যা যাই হোক। আর জাতিসংঘ এসে যখন তদন্ত করবে তখন জাতিসংঘকে যে সরকারটির পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, এই পতিত শেখ হাসিনা সরকারের পক্ষে এই কথা বলা যাবে, কিন্তু বলে দেশে এবং দেশের বাইরের কোনো মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যাবে না যে জাতিসংঘ একটি তদন্ত করেছে, সেই তদন্তটি প্রশ্নবিদ্ধ ছিল, সেই তদন্তটি পক্ষপাতমূলক ছিল, সেই তদন্তটি নিরপেক্ষ ছিল না। এই জায়গাটিতেই এটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের মতো যে সমস্ত দেশে স্বৈরাচারী সরকার থাকে বা ক্ষমতায় এসে স্বৈরাচার হয়ে ওঠে, বাংলাদেশে যেটা হয়েছিল, সেই সমস্ত সরকার যে নিপীড়ন নির্যাতন করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যে অতিরিক্ত বল প্রয়োগ করে, মানুষ হত্যা করে ক্ষমতায় থাকে, সেই জায়গাটিতে একটা দৃষ্টান্ত তৈরি হবে। সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা বিশ্ব প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। আপনি সংখ্যার কথা বলছিলেন, জাতিসংঘের এই প্রতিবেদন পড়তে গিয়ে আমি যেটা লক্ষ্য করেছি যে তারা যে সংখ্যাটি দিয়েছে সেটা আমাদের স্থানীয় পত্রপত্রিকা যে সংখ্যা পেয়েছি তার থেকে বেশ খানিকটা বেশি। আমি এখানে স্পেসিফিকলি যদি বলি যে জুলাইয়ের 16 থেকে অগাস্টের 11 তারিখ পর্যন্ত প্রায় 600-র বেশি, আমি সংখ্যাটা যদি দুটো মিলে যদি যোগ করি 650 হয়। তার মধ্যে 400 জন মারা গিয়েছে জুলাইয়ের 16 থেকে 4 অগাস্ট এবং 250 জন মারা গিয়েছে 5 তারিখ থেকে 6 তারিখ অগাস্টের। 5 তারিখ শেখ হাসিনা যেদিন সরকারের যেদিন পতন হলো। এরপরে আরও কিছু ঘটনা এর মধ্যে আছে যেটা নিয়ে এই প্রতিবেদনে তেমন করে স্পেসিফিকলি বলা নেই, বাট এখানে একটা রিভেঞ্জ অ্যাটাকস বা কিলিংসের কথা বলা হয়েছে, সেটা নিয়ে জাতিসংঘ হয়তো পরবর্তীতে আরও কাজ করবে। সেই ব্যাপারে আপনার আমি সংখ্যার জায়গাটা, আমরা যেহেতু একদম মাঠে থেকে আমাদের সাংবাদিকরা কাজ করেছেন এবং আমরা অফিসে থেকে সেগুলো সংবাদ প্রকাশ করেছি, এই জায়গাটিতে দেশের গণমাধ্যমের চেয়ে জাতিসংঘের প্রতিবেদনে বেশি থাকার ক্ষেত্রে একটি বিষয় কাজ করেছে হয়তোবা, কারণ দেশের গণমাধ্যম আমরা অত্যন্ত কনজারভেটিভ ওয়েতে সংবাদ প্রকাশ করেছি এইটা যে একটি মৃতদেহ হাসপাতালে এসেছে, হাসপাতালে যেটার এন্ট্রি হয়েছে সেটা অর্থাৎ প্রপার ওয়েতে যেটা শনাক্ত হয়েছে যে এটা আন্দোলনরত শিক্ষার্থী বা আন্দোলনরত ছাত্র জনতা গুলিতে মারা গেছে। হাসপাতাল সূত্রে আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি, পরিবার সূত্রে আমরা যেটা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পেরেছি, পুলিশের সূত্রে আমরা যেটা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পেরেছি, শুধুমাত্র সেই সংবাদগুলো প্রকাশ করেছি। এর মাঝখানে আমরা নিজেরা যে সংখ্যা উল্লেখ করেছি সেই সংখ্যার ভেতরে অনেকগুলো সংখ্যা ছিল যে সংখ্যাগুলো মৃতদেহটি হাসপাতালে এসেছে কিন্তু আগেই মারা যাওয়ার কারণে হাসপাতালে সেটা প্রপার ওয়েতে এন্ট্রি হয় নাই, লিপিবদ্ধ হয়নি। তার পরিবার হয়তো আগেই তাকে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে কোনো ময়না তদন্ত ছাড়া সেটা দাফন করে ফেলেছে। এই কেন্দ্রিক আমাদের কাছেও সংবাদ ছিল যে এরকম ঘটনার সংখ্যা অনেক, আমি সুনির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু প্রতিদিনই আমরা এরকম সংবাদ পেয়েছি। যে সংবাদগুলো আমরা যে মৃতের সংখ্যা উল্লেখ করেছি, আমরা যে হত্যার সংখ্যা উল্লেখ করেছি, নিহতের সংখ্যা উল্লেখ করেছি, সেই জায়গাগুলোতে এগুলো ছিল না। জাতিসংঘ
প্রথমত কথা দেশের গণমাধ্যম, দ্বিতীয়ত কথা তারা তাদের নিজস্ব কিছু মেকানিজম ব্যবহার করে যে সংখ্যাটা উল্লেখ করেছে, আমার ধারণা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে যে জাতিসংঘ আমরা যেটা উল্লেখ করেছি সেটা মোট নিহতের সংখ্যা চেয়ে কম। তথ্য প্রমাণ যা পেয়েছি সেটা উল্লেখ করেছি। জাতিসংঘ যে 650 জন মতো বলেছেন, আমার ধারণা তদন্তের পরে গিয়ে দেখা যাবে যে এই সংখ্যাটিও বেশ কম দেখানো হয়েছে। তদন্তে আরও অনেক মৃতের সংখ্যা, আহতের সংখ্যা, চোখ হারানো মানুষের সংখ্যা আরও বাড়বে। তার কারণ হচ্ছে জাতিসংঘ যে তদন্তটি করবে, আমরা জানি যে জাতিসংঘের নিজস্ব কিছু লোকবল থাকবে। আর এই তদন্তটি এমন নয় যে জাতিসংঘের একটি দল আসবে এবং কয়েকদিন থেকেই তদন্ত সম্পন্ন করবে। আমার ধারণা এই তদন্ত দলটির প্রথমে একটা প্রাথমিক দল আসবে, তারা এসে পরিস্থিতি দেখবে, পর্যবেক্ষণ করবে, তথ্য অনুসন্ধান করবে। পরবর্তীতে তারা তাদের প্রয়োজন অনুযায়ী আরও যাদেরকে এর সঙ্গে সম্পৃক্ত করা দরকার তারা হয়তো আবার আসবেন। এই আসা যাওয়ার মধ্যে থেকে শেষ পর্যন্ত গিয়ে আমার ধারণা যে এই মৃতের সংখ্যা বা হত্যাকাণ্ডের সংখ্যা, নিহতের সংখ্যা আরও অনেক বাড়বে। বাট এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘ আমাদের এই ঘটনাটি তদন্ত করছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সংখ্যা আছে শিশু মৃত্যু, সেখানে 32 জনের কথা বলা হয়েছে। যে কোনো মৃত্যুই খুব ভয়াবহ। আমি আগে বলেছিলাম যে নিজ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিজ দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী, নিজ দেশের সামরিক বাহিনী নিজ দেশের জনগণের কেনা অর্থ ব্যবহার করে যখন গুলি করে মানুষ হত্যা করে, তখন এটা আসলে নির্দয়, নিষ্ঠুর, অমানবিক আচরণ, মানবতার বিরুদ্ধে অপরাধ। এটাকে হয়তো আমরা এখনই গণহত্যা বলছি না, কিন্তু এটা একটা ওই মাস কিলিং বলতে যেটা বোঝায় এটা তো সেটা যে নির্দয়ভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে, যে দেশের জনগণের অর্থে হেলিকপ্টার কেনা হয়েছে এদেশের সন্ত্রাস নির্মূলের জন্যে বা মানুষের প্রয়োজনে ব্যবহার করার জন্যে, শেখ হাসিনা সরকার সেই দেশের বিশেষ বিশেষ বাহিনীগুলোকে, সোয়াদ বা এরকম বিশেষ বিশেষ বাহিনীগুলোকে জঙ্গি বা দুর্ধর্ষ সন্ত্রাসী মোকাবেলার জন্য যে সমস্ত বাহিনীকে ব্যবহার করার কথা, সেই সমস্ত বাহিনীকে ব্যবহার করে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করিয়েছেন। সেখানে অনেক শিশু মারা গেছে, বাসার ভেতরে থাকা, ছাদে থাকা। তো সুতরাং এই এমনিতেই যে কোনো মৃত্যু বা যে কোনো হত্যাকাণ্ড নিন্দনীয়, ভয়ঙ্কর ব্যাপার। শিশু মৃত্যুর বিষয়টি বা শিশু হত্যা করাটা আরও ভয়ঙ্কর। তো সেই কারণেই জাতিসংঘের এই তদন্ত দলটির আশা এবং নির্বিঘ্নে তাদের কাজ করতে পারা এবং সরকারের জায়গা থেকে যত রকমের সহায়তা দেওয়া দরকার বর্তমান সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আমার ধারণা যে এটা বাংলাদেশের ইতিহাসে জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। প্রকৃত অপরাধীরা প্রথমত কথা চিহ্নিত হবে একেবারে নাম্বার 1 থেকে, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে একেবারে মাঠ পর্যায়ে যারা গুলি করেছে। ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে এত মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে ওই ঘটনাগুলো আর ঘটবে না। যে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, আমাদের এই আসাদুজ্জামান খান কামালকে বলছেন, একটা গুলি করি একজনই মরে, বাকিটি যায় না। মানে তারা পারলে একসঙ্গে আরো 20টা গুলি করার ব্যবস্থা করতো, বাকিটি যায় না। তো এই যে মানুষকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন দেখাচ্ছেন তখন নির্বিকারভাবে তিনি সেটা দেখছেন, তার চেহারায় কোনো পরিবর্তন নাই, তার মুখভাবে কোনো পরিবর্তন নাই। তার মানে হচ্ছে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তো এই হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হবে এবং তদন্ত করে দোষী সাব্যস্ত করার পরে শাস্তি যদি নিশ্চিত করা যায়, পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় যখন যারা যেভাবেই আসুক এভাবে মানুষ হত্যা করবে না, এরকম একটা প্রত্যাশা আমরা করতে পারি। আপনি নির্বিঘ্নে কাজ করার কথা বলছেন। আমার এখানে আমি যদি কিছুর একটু ওপিনিয়ন দিয়ে থাকি, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো পলিটিক্যালি ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নয়, তার ব্যাগেজ হয়তো কম, তার হিন্ড্রেন্স কম থাকবে, তার স্বাধীনভাবে কাজ করার যেমন তাদের একটা সুযোগ আছে, তারা হয়তো অন্যকেও স্বাধীনভাবে কাজ করার সুবিধাটা দেবে, এটা আমার মনে হয়। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে জানার আছে, সেটা হলো এই রিপোর্টের শেষের দিকে অনেকের জন্য কিছু রিকমেন্ডেশনস রয়েছে, যেমন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি রয়েছে যে তারা যেন সহিংস অবস্থার মধ্যে না যায়। এখানে একটা রয়েছে যেটাকে বারবার বলছে রিপ্রাইজাল অ্যাটাক এগেনস্ট পলিটিক্যাল অপোনেন্টস অফ অল ভিউ পয়েন্টস, এটা একটা। সেখান থেকে দূরে চলে আসার, বেসিকলি দ্য ইউনাইটেড নেশনস আস্কিং দোজ পলিটিক্যাল পার্টিস টু রিফ্রেইন ফ্রম ভায়োলেন্স। এছাড়া ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 12টি রেকমেন্ডেশনস রয়েছে। তার মধ্যে অনেকগুলো, প্রথমটা আমি যদি পড়ি, যে টেক স্টেপস টু রেস্টোর ডেমোক্রেটিক অর্ডার, দ্বিতীয় রয়েছে রুল অফ ল, এরপরে রয়েছে অ্যাপয়েন্টমেন্টস। আমাদের এখন যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিশাফল যেটাকে বলে, সেখানে এক ধরনের একটু উত্তেজনা আছে। সবাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক ধরনের রেমেডি আশা করছে। তারা দাবি করছে যে
তারা বিভিন্ন সময় তারা বঞ্চিত হয়েছে, সেই বিষয়টাও তো এই সরকারের জন্য এক ধরনের একটা প্রেশার তৈরি হচ্ছে বা একটা হেডেক তৈরি হচ্ছে। দেখেন এই সরকারের জন্য বহুবিধ চাপ। প্রথমত কথা, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই ছাত্র জনতার একটা অংশ এই সরকারের অংশ। সুতরাং তাদের যে চাওয়া থাকবে, প্রথমত কথা এই পুরো ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা। সারা দেশের মানুষের প্রত্যাশা, মানুষ যেই হত্যাকাণ্ড দেখেছে এই হত্যাকাণ্ডটা মানুষ চিরতরে অবসান চায়। এই হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড পরবর্তীতে একটি সরকারের পতন এবং পালিয়ে দেশের বাইরে চলে যাওয়া, তারপরে এই দেশে যে, আমার এই শব্দটা যদি সংখ্যালঘু বা হিন্দু এরকম শব্দ বলতে না হতো তাহলে আমি খুশি হতাম, কিন্তু বোঝানোর জন্য আমাকে সংখ্যালঘু শব্দ বলতে হচ্ছে, যে অন্য ধর্মের মানুষের উপরে যে হামলা হয়েছে, ওই কয়েকদিন, যে কয়েকদিন আমাদের এখানে সরকার থাকলো না, 3-4 দিন সবচেয়ে বেশি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের একজন মানুষ হিসাবে এবং বাইরে থেকে জাতিসংঘ বা যেই বলি না কেন, তাদের প্রধানতম প্রত্যাশা থাকবে যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং এই হামলার ঘটনাগুলো যাতে না ঘটে, সেই জায়গাটিতে সরকারের প্রতি প্রত্যাশা। তার মানে এবং যারা যেখানে বঞ্চিত হয়েছেন তাদের সবার দাবি সরকারের কাছে যে আমাদের দাবি মানতে হবে, সেটা তথ্য আপা থেকে আনসার বলেন, ভিডিবি বলেন, সবার, প্রশাসনের কিছু অংশের কথা বলেন, সব দাবি সরকারের জন্য পূরণ করা খুব কঠিন, বিশাল চাপ, বিশাল প্রত্যাশা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, আমার ধারণা যে এই সরকারটির মূল দৃষ্টিভঙ্গি হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মূল দৃষ্টিভঙ্গি হবে ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা সমগ্র বাংলাদেশের, এই জায়গাটাতে এক ধরনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনে যে দলীয়করণ একটা চরম আকার ধারণ করেছিল এবং সেটাকে নিশ্চিত করা, সেই কারণে এই রদবদলের ঘটনাগুলো ঘটছে। আরেকটা জায়গা ছিল নির্বাচিত জনপ্রতিনিধি, কোট আনকোট নির্বাচিত, ভোট ছাড়া নির্বাচিত প্রতিনিধি ছিলেন এরা। বাংলাদেশে আসলে প্রপার ভোট হয়নি, কিন্তু তারা কাগজে কলমে নির্বাচিত। তাদের সেই জায়গা থেকে সরিয়ে সেই জায়গাতে একটা শক্তিশালী সরকার কাঠামো গঠন করা, এগুলো খুব চ্যালেঞ্জিং। একদিন বা 2 দিনের মধ্যে এটা সম্ভব না, বাট যে প্রক্রিয়াতে কাজ চলছে আমি আশাবাদী যে অল্প সময়ের মধ্যে এই কাজটি করে ফেলা যাবে। আর সর্বোপরি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য প্রথম ইন্ডিকেটরটা কি? প্রথম ইন্ডিকেটর দুটি। একটি ইন্ডিকেটর আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটিভাবে স্বাভাবিক আছে, এটা সরকারকে প্রমাণ করা। আমার ধারণা যে অনেকখানি হয়েছে, সামনের সময়গুলোতে সেটা আরেকটু হবে। মানুষের আরেকটা প্রত্যাশা, সেটি হচ্ছে জিনিসপত্রের দামের যে লাগামহীনভাবে যেটা বাড়ছিল এবং একটা পর্যায়ে ছিল, ওই জায়গাটিতে দৃশ্যমান কিছু একটা করতে পারা। দুটোই খুব কঠিন কাজ, বাট দুটি প্রত্যাশা সবচেয়ে বড়। আমার ধারণা যে এই দুটি প্রত্যাশা নিয়েই সরকার সচেতন আছে। দ্রব্যমূল্যের দাম হয়তো জাতিসংঘের এরিয়ার মধ্যে পড়বে না, বাট এখানে একটা তাদের আমি যতখানি পড়ে যেটা বুঝেছি যে প্রধানত দুটি কাজ। একটা হলো ইটস আ ট্রানজিশন গভর্নমেন্ট বা ট্রানজিশন পিরিয়ড, এই সময় জাতিসংঘ এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ক্লোজলি কাজ করতে চায়, এটা ছিল একটা। দ্বিতীয়ত হলো they want to investigate human rights violations and allegations. So সেই জায়গায় এখানে তাদের একটা আবেদন আছে ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতিও। তো 3 জায়গায় তারা জোর দিয়েছে, একটা হলো পলিটিক্যাল পার্টির, রাজনৈতিক দলগুলোর উপরে, একটা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, আর একটা দিয়েছে আন্তর্জাতিক মহলে। সেখানে তাকে বলছে যে বাংলাদেশকে যেন এই ট্রানজিশন সময়ে সবাই যেন হাত বাড়িয়ে দেয়। আপনি কি আশা করছেন? হ্যাঁ, এইটাই মূল জায়গা। মূল জায়গাটা কেন? এটা ধরেন জাতিসংঘ যে 3-4টা পয়েন্টের কথা আপনি উল্লেখ করলেন, জাতিসংঘ এগুলো চায়। আন্তর্জাতিক কমিউনিটিকে বাংলাদেশের পাশে দাঁড়াতে বলেছে, জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে। তো এটা তো বাংলাদেশের জনগণেরও চাওয়া, এই সরকারেরও চাওয়া, একজন নাগরিক হিসেবে আমার চাওয়া, আপনার চাওয়া, সারা বাংলাদেশের 17.5 কোটি মানুষের চাওয়া। এবং সেই জায়গাটিতে যদি সবাই এক হয়ে কাজ করেন, ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আমরা সবাই একটি পরিবার, সবাই এক হয়ে যদি কাজ করেন, তাহলে বাংলাদেশের আজকে যে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, এই অস্থিরতাটি কেটে যাবে এবং বাংলাদেশে মোটামুটিভাবে লাইনচ্যুত হওয়া একটি জায়গাকে লাইনে তুলে দিয়ে যেতে পারবেন ডক্টর ইউনূস, এটা আমি মনে করি। যেহেতু আন্তর্জাতিক বিশ্ব সহ, বাংলাদেশ সহ, আঞ্চলিক শক্তি সহ সবাই যেহেতু এটাই চায় এবং এটাই সবার প্রত্যাশা, আমার ধারণা যে বাংলাদেশ সেই দিকেই যাবে। বাট অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মানুষের চাওয়ার সঙ্গে কাজের গতির যদি মিল না থাকে, মানুষের চাওয়ার সঙ্গে দৃশ্যমান কিছু অগ্রগতি যদি দৃশ্যমান না হয়, তাহলে মাঝে মধ্যেই কিছু প্রশ্ন তৈরি হবে। আমার ধারণা সরকার সেই জায়গাটিতে সচেতন থাকবেন। মর্তুজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই শোতে অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক,
এই ছিল আমাদের ডেইলি স্টার ভিউজ রুম থেকে আমরা যে জিনিসগুলো এখানে আলোচনা করেছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে জাতিসংঘের এই দল বাংলাদেশে এসে কি কি জায়গায় নজর দেবে সেটা আমরা এই আলোচনার মধ্য থেকে পেলাম এবং আমাদের আকাঙ্ক্ষা কী এবং তারা কিভাবে কাজ করবে, কতখানি নির্বিঘ্নে কাজ করতে পারবে সেই নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ।